যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটর বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবার সেই ছেলেপেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়ে আনলো কি? আব্দুর রহমান মাসুদের মতো এত বড় ফিগার, এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায় কেন যায়? খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকিরের গোলা কোটিপতি হয়েছে, এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই। আসসালামু আলাইকুম, আমি জানে আলম অপু। সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। আপনারা এই একটি সিসিটিভি ফুটেজের মাধ্যমেই দেখেছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। আপনাদের যে সমন্বয়করা গত বছর আন্দোলনে আপনাদের কাছে মহানায়ক ছিল, তারা হয়ে গেল চাঁদাবাজ। কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনারা কি জানেন যে এই যে টাকা নেওয়ার যে ফুটেজটা, এটা সকাল 9টা থেকে 10টার ভিতরকার সময়ের মধ্যে, তার ঠিক কয়েক ঘন্টা আগে ভোর 5টার সময় ওই জোনের ডিসি ওসি সবাইকে অবগত করে একদম অফিসিয়াল প্রসেসে আইনিভাবে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশ বাহিনীকে সাথে করে নিয়ে স্বামীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোনো একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়? কই নিউজ মিডিয়ায় এত কিছু আসলো, এই 2 মিনিটের সিসিটিভি ফুটেজটাই কেন? আগের রাতের গোটা অভিযানের বিষয়টাকে একদম স্রেফ ধামাচাপা দেওয়া হলো কেন? ভোরবেলার সেই পুলিশ সাথে করে নিয়ে যে অভিযান চালানো হয়, 5টা থেকে 6টা পর্যন্ত টানা 1 ঘন্টা শাম্মী আহমেদের বাসায় অভিযান চলে, আইন শৃঙ্খলা বাহিনী সহ। গোটা বাসা তন্ন তন্ন করে খোঁজা হয়, কোথাও শাম্মীকে পাওয়া যায় না। কিন্তু বাসা অভিযান চলাকালীন সময়ে প্রত্যেকটা জায়গায় আমরা বুঝতে পারতেছিলাম এখানে শাম্মী ছিল। তার ব্যবহৃত জিনিসপত্র, বেডের পাশে তার ফোন, তার হেডফোন, তার জুতা, এভরিথিং, তার ভ্যানিটি ব্যাগ, সবকিছু একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল শাম্মী এই জায়গায় ছিল। সামহাও ইনফরমেশন লিক হয়ে গেছে, সে চলে গেছে। তো যেই 2.5 মিনিটের সিসিটিভি ফুটেজ ভাইরাল করে আমাদেরকে রাতারাতি হিরো থেকে একদম ভিলেন বানানো হলো, যারা এই কাজটা করলো তাদের কাছে আমার অনুরোধ থাকবে এবং চ্যালেঞ্জ করব আমি, যদি সৎ সাহস থাকে আগের রাতের সিসিটিভি ফুটেজটা আপনারা ফাঁস করেন, দেখি কে ফোন করছে, কার কলে, কিভাবে শাম্মীর বাসা থেকে বেরোইছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা যে অভিযানে গেলাম সেখানে আমাদের ভিতর কি কি কথা হয়েছে। আমরা চাঁদাবাজ কিভাবে হলাম? চাঁদাবাজি তো করি নাই। আমাদেরকে পরের দিন সকালবেলা এটা যোগাযোগ রিয়াদের সাথে করছে, রিয়াদের সাথে যোগাযোগ করে রিয়াদকে ডেকে পাঠাইছে তারা। রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডেকে নেয় যে ভাই ওই বাসায় একটু আসতে হবে। তো সে আমাকে প্রাথমিকভাবে জানায় যে শাম্মী যায় নাই, এটা এখনো আমাদের কাছে তথ্য আছে, আমি বাসায় নজরদারি করতেছি, আপনি তাড়াতাড়ি আসেন। আমি ইমার্জেন্সি যাই। যাওয়ার পরে রিয়াদ আমাকে নিয়ে ভিতরে যায় এবং বলে যে ভাই উপর থেকে ডেকে পাঠাইছে বলার পর আমরা ওকে তাহলে চল। আবার যাওয়ার আগে একটু আটকাইলাম যে অন্যরা আসুক। পরে বেশ কয়েকজনকে ফোন দিল রিয়াদ, দিয়ে বলে যে ভাই সবাই ঘুমিয়ে গেছে, কেউ আসতেছে না। তো অগত্যা আমি ওর সাথেই গেল। সিঁড়িতে রিয়াদ আমাকে টাচ দেয় যে ভাই ওরা কিছু টাকা পয়সার কথা বলছে, পোলাপানরা চাপানি খেতে টাকা পয়সা দিবে। তা আমি স্বাভাবিকভাবেই মাইন্ডসেট করে নিছি, আমরা রাতে যে কজন আসছিল আর পুলিশ সব মিলে সর্বোচ্চ 40 জন হবে। তো পুলিশদেরকে বাদ দিলে এটা 15-20 জন বা 30 জন সর্বোচ্চ। এই কত বা দিবে, 50,000 1 লাখ টাকা হয়তো বা দিবে। এইটা একদম নর্মাল থট থেকে ভাবছি। এই ভেবেই আমি ওর সাথে ভিতরে যাই। ও আমাকে বলে দিছে যে আমি বলছি যে আমি ভাই এগুলা আমার মন সাইদের, আমি কথাবার্তা বলতে পারি না। বলে আপনার কথা বলতে হবে না,
আপনি রাতে খুব ভালো রোল প্লে করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনি যেভাবে সব জায়গায় খোঁজাখুঁজি করছেন, চিল্লাচিল্লি করছেন, আপনারা ওরা ভয় পাবে। আপনার ফেসটা খালি দরকার, আপনি খালি আমার সাথে তাল মেলাবেন, বাকিটা আমি দেখবো। তো আমি যে গেছি তার সাথে একটু আমার ভিতরেও ওই সময় হয়তো লোভ আসছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, বা ওই মুহূর্তে সঠিক ডিসিশনটা কি হবে আমি নিতে পারিনি। খুব ইনস্ট্যান্ট সিঁড়িতে উঠতেছি আর 2 ধাপ গেলে আমি বাসার দরজায় চলে যাবো, এতটুকু সময়ের ভিতরে আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে। তো এটা আমার ভুল সিদ্ধান্ত হয়তো বা ছিল। ভিতরে গেলাম, গিয়ে বসলাম। বসার পরেই ওই স্বামীর হাজবেন্ড এসে 5 লাখ টাকার অফার করে যে আমি তোমাদেরকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা যারা ছিলে তোমরা চা পানি খায়ও, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমি সারা জীবন চাকরি করছি, কোনো রাজনীতি করি নাই, চাকরির রিটায়ারমেন্ট শেষে এখানে আছি, রেস্ট করতেছি, এই বয়সে এসে আমাদেরকে আর তোমরা হয়রানি করিও না, আমি কোনো রাজনীতির মধ্যে নাই, তা আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও। এবং উনি আরো একটা প্রশ্ন করেন যে আমাদের তথ্য তোমাদেরকে কে দিছে, তোমরা কিভাবে জানলা যে আমরা এখানে আছি। এই 2টা বিষয় উনি জিজ্ঞেস করেন। একটা হচ্ছে অনুরোধ করেন ওনাদেরকে ডিস্টার্ব না করতে, আরেকটা হচ্ছে ওনারা যে এই বাসায় আছেন, স্বামী যে এই বাসায় থাকেন বা ওনারা এই বাসায় আছেন, এই তথ্যটা কে দিছে। এই 2টা ইসের বিনিময়ে সে 5 লাখ টাকা দিতে রাজি হয় এবং আনতে চলে যায় এখন, যে তো আমি তোমাকে 5 লাখ টাকা দিচ্ছি, তোমরা এটা নিয়ে যাও। দেন রিয়াদ রেসপন্স যেটা করে, রিপ্লে করে, সেটা শুনে আমি রীতিমতো আকাশ থেকে পড়ছি। ও একরকম ঝাড়ি মেরেই বলে আমি চ্যালেঞ্জ করতেছি, এই আমরা যতক্ষণ ছিলাম গোটা সময়ের ওই প্রায় আমরা 15 থেকে 20 মিনিট ছিলাম, গোটা টাইমের সিসিটিভি ফুটেজ তারা ফাঁস করুক। আমার এই ভিডিও যে সাংবাদিক ভাইরা দেখবেন, আপনারা ওই বিল্ডিং আবার যান, বিবিসির সাংবাদিকরা তো আগের বার বেশ কয়েকটা ফুটেজ বের করছেন সিঁড়ি দিয়ে ওঠা নামার, আপনারা কেন সাউন্ড দেন নাই আমি জানি না। আপনারা এইবার যদি যান গোটা ফুটেজটা ফাঁস করেন, এটা আমার অনুরোধ থাকবে। তাহলে ভাই আমি একটু বাঁচি। আমাকে যেভাবে আপনার এই চাঁদাবাজ হিসেবে পরিচয় করাইলেন, ডেকে নিয়ে ভাই টাকার ব্যাগ হাতে ধরাই দিছে, চাঁদাবাজি করতে যাই নাই, জীবনে চাঁদাবাজির কোনো রেকর্ড নেই, খোঁজ নিয়ে দেখেন, গোয়েন্দা লাগান, এভরিথিং। 1 টাকার অবৈধ সম্পদ কোথাও অর্জন করছি কিনা চ্যালেঞ্জ করবো, কেউ বের করতে পারবে না। এবং সর্বোচ্চ চেষ্টা করতেছে বর্তমান এই রাষ্ট্রযন্ত্র, সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাকে ভিলেন বানানোর। আমার বিরুদ্ধে কোনো এভিডেন্স পাচ্ছে না, এরকম কোনো কাজে আমি কখনোই ছিলাম না, আমাকে ডেকে নিয়ে জাস্ট ইউজ করা হয়েছে। যাই হোক, ওই প্রসঙ্গে আপাতত না যাই, ঘটনায় ফিরি। এখানে রিয়াদ রিপ্লেতে বলল যে কিসের 5 লাখ, 1 কোটির নিচে কথাই হবে না, আপনাদের মানিজ্য সব বাঁচাই দিলাম, আত্মীয় স্বজনের কাছে কালার খাইতে হলো না, জেল খাটতে হলো না, কোনো কিছু করতে হলো না। আমি ভাই রীতিমতো 1 কোটি টাকার কথা শুনে হয়েছি যতটা, তার চাইতেও বেশি হয়েছি। অকপটে বলতেছে যে আপনাদেরকে জেল খাটা লাগলো না, কিছু না, আত্মীয় স্বজনের কাছে মানহানি হলো না, মিডিয়া হলো না, কোনো কিছু হলো না, এটার বিনিময়ে শুধু 5 লাখ। তখন একরকম মাথা ধরে উঠছে আমার যে এইটা কি তাহলে প্ল্যান ছিল। আমি ওই তখন থেকেই রাতে বিভিন্ন ক্লু পাচ্ছিলাম যে স্বামী বাসায় ছিল, তখন আমার মাথায় খেলেছে এটা কি আসলে প্ল্যান ছিল। তাহলে কি প্ল্যান করে স্বামীকে এরা সেফ এক্সিট দিছে, এবং সেফ এক্সিট দেওয়ার বিনিময়ে এখানে কোটি টাকা নিতে আসছে। মাথায় যখন প্রশ্নটা ঘুরপাক খায়, আমি ওখান থেকে একটু উঠে চলে যাই যে আমি এইসব টাকা পয়সার ডিলিং আমি থাকবো না। তখন আবার আমার মাথায় এইটা খেলে যে আমি তো রিয়াদের সাথে আসছি, রিয়াদ আমার সহযোদ্ধা, সে আমার পূর্ব পরিচিত, তাকে এখানে একা রেখে আমি কিভাবে চলে যাই একটা আওয়ামী লীগের এমপির বাসায়, একে তো গুম করে দিতে পারে বা এর যে কোনো বিপদ হতে পারে। ওর সেফটির কথা চিন্তা করে ওকে আমি একা রেখে চলে গেলে ওর বিপদ হতে পারে, এই চিন্তা করে আমি আবার ব্যাক আসি না। যাই হয় হোক, আমাকে রিয়াদকে নিয়ে যেতে হবে, অ্যাডিনাও রিয়াদকে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করতে হবে। তো ওই ওদের কথা, ওরা বার্গেনিং চালাতেই আছে। ওটা 1 কোটি থেকে 50 লাখে নামে, 50 লাখের থেকে ওই 50-50 করবে, 25 এখন নেবে, 25 করে বিভিন্ন রকম বার্গেনিং করতে থাকে। গোটা সিসিটিভি ফুটেজ দিলেই আপনারা দেখতে পাবেন। তো আমি যত ফাস্ট করা যায় এখান থেকে বেরোতে পারলে পারছি। তো আমি রিয়াদকে বারবার কানে কানে বলতেছি তুই এরকম পাগলামি করিস না, তুই থাম। রিয়াদ আমাকে বারবারই বলে আপনি চুপ থাকেন, দেখেন আমি কি করি, আপনি চুপ থাকেন, আমি দেখেন কি করি। তো আমি সাহস আর পাচ্ছিলাম না। উনি একটা সময় করলেন কি, পাশের রুমে গেলেন, পাশের রুমে গিয়ে কাউকে একটা ফোন দিলেন, সর্বোচ্চ 30 সেকেন্ড বা 1 মিনিট পরে একটা লোক আসলেন, এসে বেল চাপলেন, দরজা খুলতেই বাইরে থেকে একটা টাকার ব্যাগ দিল, টাকার ব্যাগটা নিয়ে গেটটা লাগাই দিলেন। ওই টাকার ব্যাগটা সোজা এনে আমার পাশে উনি রাখলেন, আমার পাশে ছোট একটা টেবিল ছিল, রাখতেই এই পাশ থেকে রিয়াদ আমাকে বলতেছে আপনার তো কাঁধে ব্যাগ আছেই, তাহলে ওটা ব্যাগে ভরে ফেলেন। তো আমি আমার ব্যাগের ভিতরে খাবার ছিল, আমি সারা রাত ধরে জেগেছিলাম, এখানে অভিযান চালাই বাসায় যাচ্ছিলাম, খাওয়া দাওয়া করিনি, সকালে খাওয়ার জন্য খাবার কিনছি, খাবারটাও খাইতে পারিনি। এই খাবারটা বের করে রেখে টাকাটা ব্যাগে বললাম ভরে আমি রিয়াদকে বলতেছি চল উঠি। রিয়াদ তখন নতুন আবার কাহিনী শুরু করলো যে না, এই 10 লাখ টাকা নিয়ে যাওয়া যাবে না। সে তখন বিভিন্ন এই নেয় বিনয়, আরো টাকা দেন, আপনি টাকা লাগলে ম্যানেজ করেন, সে টাকা ছাড়া উঠবেই না। তাকে একরকম অনুরোধ করে আমি এই জায়গা থেকে তুললি যে ভাই তুই আর ঝামেলা বাড়াইস না, তুই চল, আর তুই যদি বেশি ঝামেলা করিস তাহলে আমি এই টাকার ব্যাগও ফেলাই আমি চলে যাই, তুই একা হ্যান্ডেল করবি।
কারণ এখানে টাকা পয়সা এরকম তুই কোটি টাকা নিবি এটা আমাকে বলে অবস্থা। এটা যদিও আমি বাইরে এসে বলছি লাস্টের লাইনটা। রিয়াদও দেখি আমি যখন বলছি আমি চলে যাবো তোকে ফেলে, তখন রিয়াদ একটু ভয় পেয়েছে এবং রিয়াদ আমার পিছু পিছু চলে আসে। তো বাইরে আসার পরে রিয়াদ আমার সাথে একরকম প্রচন্ড রাগারাগি শুরু করে যে দেখেন আপনি কি পাগল নাকি, আপনার জন্য হইলো না, আপনি মাত্র 10 লাখ টাকা নিয়ে চলে আসলেন কেন। আমি ওরে উল্টা ঝাড়ি মারতেছি, বাট তুই পাগল নাকি, একটা মানুষের বাসায় গিয়ে ওখানে ক্যামেরা আছে, এই আছে, সবকিছু আছে, একটা মানুষের বাসায় মানুষ কি কোটি টাকা ঘরে রাখে, তুই একজন মানুষের বাসায় যে আন্দাজে বলতেছিস আমাকে 1 কোটি টাকা দিতে হবে। লোক বলতেছে টাকা নাই, তুই বলছিস ম্যানেজ করে এনে দেন। এটা তো পাগলামি ছাড়া কিছুই না, তুই কি অন্ধ হয়ে গেছিস, তোর কি বিবেক বুদ্ধি নাই হয়ে গেছে টাকার লোভে। ভাই ভাই তো আমার 1 কোটির কথাই বলে দিছে। আমি মানে প্রশ্ন যে করব কোন ভাই, এটা প্রশ্ন করার আগে দেখি রিয়াদের চোখ মুখ শুকায় গেছে। মানে সেও আতঙ্কিত, তাকে 1 কোটির কথা বলে দেওয়া হয়েছে। এই 1 কোটি কেন আনা হইলো না, বা আমি যে বাধাগ্রস্ত করছি আমার জন্য সে 1 কোটি আনতে পারলো না, এটার জন্য সে আমার উপরে বিরক্ত এবং সে নিজেও নার্ভাস। রিয়াদের চোখে মুখেও দেখি চিন্তার ছাপ। পরে বললাম কোন ভাই, কখন বললো তোরে, কার সাথে কথা বলছিস আমি যাওয়ার পরে। বলছে রাতে কোন ভাই আসছিল দেখেন নাই। তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম তুই কি সেই ভাইয়ের কথা বলতেছিস। রিয়াদ বলে হ্যাঁ। কয় আপনি বুঝতেছেন না, ওখানে ক্যামেরা আছে, সবকিছু আছে, সবকিছুর সামনে আমি 1 কোটি টাকার সাহস করতেছি, এটা কি এমনি এমনি। তখন আমার কাছে একটু হলেও বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না আসলে এইটুকু একটা ছেলে ও 1 কোটি টাকা চেয়ে ফেলছে, ক্যামেরা আছে এটা জেনে সহ ও জানে। কিন্তু এই বাসায় আমরা 3-4 ঘন্টা আগেও পুলিশ সহ অভিযান চালাই গেছি, বাসার কোথায় কি আছে সব জানা। ও খুব ভালো মতো জানে এখানে সিসিটিভি ক্যামেরা আছে, সব রেকর্ড হচ্ছে। তারপর ও বিন্দু পরিমাণ ভয় ছাড়া ও অকপটে 1 কোটি টাকা চেয়ে ফেলছে। তাহলে অবশ্যই ওর কথার কিছুটা হইলেও সত্যতা আছে, ওর পেছনে ওই রকম ব্যাকআপ আছে। তো আমি একরকম মন খারাপ করে চলে যাচ্ছি, আমার মাথায় কিছু কাজ করতেছে না। তো রিয়াদ আমাকে জোর করে টেনে রিক্সায় তুলে ওই টাকার ব্যাগ সহ ঢাকার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে গেছে। আমাকে বিভিন্নভাবে কনভিন্স করতে গেছে, ভাই উনি তো বলছে। আমি নেমে আসার পরেও রিয়াদ গেটে ছিল, ওদের সাথে বার্গেনিং করে আসছে, 2 দিন সময় দিয়ে আসছে যে 2 দিন পর আমরা আবার আসবো, এটা বলে আসছে। তো আমাকে বলতেছে ভাই ওনাকে 2 দিন সময় দিয়ে আসছি, 2 দিন পরে কিন্তু আসতে হবে, আমাদেরকে টাকা তুলতে হবে। আমি ওর কথা বাড়াইলাম না, বললাম দেখা যাবে। আমি খালি চাচ্ছিলাম এখান থেকে আমি কাটতে পারলে পারছি, আমি কিসের মধ্যে পড়ে গেছি। এই ভাবে রিয়াদ চলে গেল ওখান থেকে ওই ওর বাসার দিকে। খুব সম্ভবত এটা মধ্যবাড্ডা বৈঠাখালী নামের একটা জায়গায় যাবে, সেই জন্য একটা সিএনজি নিল এবং আমাকে ছেড়ে দিল। আমি আমার মতো চলে গেলাম এবং যাওয়ার সময় আমি ওকে জিজ্ঞেস করলাম তুই টাকাগুলা কি করবি। ও বলছে ভাই পোলাপান যেগুলো আসছে পোলাপানদেরকে দিতে হবে, তারপর ওই বাকি টাকাও তুলতে হবে, সব টাকা একসাথে তুলে তারপরে তো এটা ভাগাভাগির হিসাব। আমরা টাকাই তো তুলতে পারলাম না, এটা তো যা দিচ্ছে এটা তো আজকের পোলাপানেরই খরচ, পোলাপানের চাপানি খাইতে দিচ্ছে। আমি একটু চিন্তায় পড়লাম, তারপর আমি বললাম তাহলে পোলাপানদের দিয়ে দিস। ও বলছে ওকে, বিকালবেলা ইনশাল্লাহ এটা ভাগাভাগি করব, আপনাকে ফোন দিয়ে জানাবো। তো বিকালে আমি তো এর মধ্যে আমি বেশ কয়েকজনের সাথে রাতে যারা ছিল তাদের বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এবং তাদের কথাবার্তা আমি সরাসরি স্বীকার করি নাই বা বলি নাই যে রিয়াদ এরকম করছে। তাদেরকে আমি বিভিন্নভাবে ঘটনাটা সম্পর্কে অবগত করার চেষ্টা করি যে তোর এরকম কিছু হয়েছে কিনা বা রিয়াদ কোনো টাকা পয়সা দিয়েছে কিনা। তো সবাই অস্বীকার করতেছে, মানে যারা আসছিল এই অভিযানটা চালাইতে তারা কেউ এই বিষয়ে অবগতই না। তার মানে এখানে ওই যে আমাদের গ্রুপে ইনফরমেশন দেওয়া হলো অমুক বাসায় আওয়ামী লীগের এমপি আছে বলে ছাত্রদেরকে চেতায় দেওয়া হলো, চেতায় দিয়ে এই ছাত্রদেরকে মব করতে পাঠানো হলো। ওখানে ছাত্রদেরকে পুলিশ বাহিনী সহ ওই এমপির বাসায় পাঠাইয়া ওই পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করা হলো। করার পরে ছাত্ররা সবাই যে যার মতো বাসায় চলে গেল। তারপরে চাঁদাবাজের দল চাঁদাবাজি করতে আসলো। ঘটনা এইটাই। এখান থেকে মাঝখান থেকে সাধারণ ছাত্ররা ব্যবহৃত হইল। এই ব্যবহারের তালিকায় সেদিন আমিও পড়ছি, আমিও ব্যবহৃত হয়েছি এবং বিভিন্ন সময় বিভিন্ন ঘটনায় এরা এইভাবে বিভিন্নভাবে ছাত্রদেরকে ব্যবহার করে এইসব করে। তারপর বিকালবেলা রিয়াদ আমাকে ফোন দেয়, ফোন দিয়ে ডাকে হচ্ছে রামপুরায়। তো এমনিতেই আমি হাতিরঝিলে যেতাম, তারপরের দিন আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম হাতিরঝিলে, সেই প্রোগ্রামের বাস্তবায়ন কমিটিতে ছিলাম, ভেন্যু পরিদর্শনের জন্য যাওয়ার কথা। এমনিতেই যেতাম, তো ওর কথা শুনে আমি একটু হাতিরঝিল থেকে আগায় গেলাম রামপুরার দিকে। তো ওর সাথে যখন যাই সে আমাকে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে যে ভাই আপনি অপ্রস্তুত হয়ে পড়ছেন এটা বুঝছি, কিন্তু এটা এভাবেই হয়, এরকমই আপনি বলার জন্য আপনি জানেন না।
সে আমাকে ইনে বিনে বিভিন্নভাবে প্রলোভন দেওয়া শুরু করে যে আপনি আপনি এ যাবত আপনি কয় টাকার মালিক, আপনি কয় টাকা কামাইছেন। দেন আমি ওকে ডিরেক্ট বলি যে ভাই এই মাসে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেছে, আমি টিউশন ফি দিতে পারি না, জন্য পরীক্ষা দিতে পারিনি। আপনার জায়গায় যদি আমি থাকতাম, রিয়াদ সরাসরি আমাকে বলছে, আপনার ফেস যদি আমার থাকতো, আমি যদি আপনার ওই আপনার কেন্দ্রীয় যে পদ, সেই পদ যদি আমার থাকতো, এতদিন আমি কমপক্ষে 20 কোটি টাকা কামাইতাম। রিয়াদ আমার মুখের বলছে আপনি একটা বলো। তো আমার এই কথাগুলো শুনে আরো বেশি খারাপ লাগতে লাগলো যে কি বলে, প্রচন্ড মন খারাপ। আমি ওকে বলি যা হয়েছে বাদ, আমরা হাতি জেলে যাই, প্রোগ্রামের কি অবস্থা দেখি। আমার মূল কনসার্ন আমার আবার সাংগঠনিক কাজে ফেরা। তো হাতি জেলের প্রোগ্রামের ওইটা পরিদর্শন করে ওই জায়গা থেকে সন্ধ্যা হয়ে গেছে। রিয়াদ আমাকে কন্টিনিউয়াসলি পুশিং করে যাচ্ছে। সে আমাকে নিয়ে মহাখালী যায়, মহাখালী ওখানে ইয়ামাহার শোরুম থেকে সে আমাকে একটা বাইক কিনে দেয়। এবং এটা সে প্রায় সময় এরকম হয়েছে যে রাত বেশি হয়ে গেছে, আমি বাসায় ফেরার জন্য সেফ কোনো কিছু যানবাহন পাচ্ছিলাম না। ম্যাক্সিমাম টাইম আমাকে ওই উবার ভাড়া করে যাইতে হইতো। আমি ওদের কাছ থেকে টাকা ধার নিতাম এবং প্রায়শই এটা বলতাম যে আমার একটা বাইক থাকলে খুব ভালো হতো। এইটাকে সে কাজে লাগে, আমাকে একটা বাইক কিনে দেয় সে, আমাকে সাথে করে নিয়ে গিয়ে, এবং সে আমার পিছনে বাইকে চড়ে ঘুরে ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। এবং পরবর্তীতে পরের দিন অনুষ্ঠানটা শেষ হয় কোনো মতে, 18 তারিখের প্রোগ্রামটা শেষ হওয়ার পরে সে রাত্রেবেলা আমাকে ফোন দেয় যে ভাই 2 দিন তো হয়ে গেল, আমাদেরকে ওই বাকি 40 লাখ টাকা আনতে যাইতে হবে, এটা তো 1 কোটি নেওয়া যেত, আপনি খালি পাকনামি করে 50 লাখ নামালেন। তখন তো আমি অস্বীকার করি, না ভাই আমি এইসব কাজে আর যাবো না। দেন আমাকে ডিরেক্ট ব্ল্যাকমেল, আপনি ওই টাকা দিয়ে বাইক কিনছেন, আপনার ফুটেজ আছে তো, আপনি বাইক কিনছেন, শোরুমে ডকুমেন্টস আছে, আপনি তো এটার পার্ট, আপনি তো টাকা ভোগ করছেন, আপনাকে তো যাইতেই হবে। তখন আমার মাথা রীতিমতো কাজ করা বন্ধ করেছে যে আমি তো পুরো ট্র্যাপে ফেসে গেছি। আই হাই, বাইকটাই আমি কেন নিলাম, আমার ভোটার আইডি কার্ডটাই ওখানে আমি কেন দিলাম, আর এই হারামজাদার টাকা আমি গেলামই বা কেন? প্রচন্ড রকম আফসোস শুরু হলাম, আমি এই কিসের মধ্যে পড়লাম এরকম ভাবতে হবে। সারা রাত আমার ঘুম হয় নাই। আমার ফেসবুকে গেলে এখনো ওই দিন আমার দেওয়া যে স্ট্যাটাসটা, আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আছি। তার আগের রাত সারা রাত ধরে গত বছর জুলাইয়ের সেই আন্দোলনের স্মৃতিগুলা, এই আমার ভাইদের রক্তাক্ত সেই দেহগুলা, এই গুলি চালানোর দৃশ্যগুলো সবকিছু আমার চোখের সামনে ভাসতে থাকে। আমার ভাই সারা রাত ঘুম হয় নাই যে কি করলাম, কি হচ্ছে, কি এটা কি। মানে আমি পরের দিন সকালে এটা পোস্টও করছি যে আমি প্রচন্ড মেন্টাল ট্রমায় আছি, জুলাইয়ের ওই স্মৃতিগুলো আমার মাথা থেকে যাচ্ছে না, আমার চোখের সামনে ভাসতেছে, আমি ঘুমাইতে পারতেছি না, নিজেকে অসহায় লাগতেছে, এই ধরনের একটা পোস্ট করছিলাম। এবং এটা তখন আমার বাস্তব ফিলিংস ছিল। আর উপরে এর আবার রিয়াদের ফোন আসেই, কখন বেরোবেন, কখন আসতেছেন, এই এরকম করতে করতে সন্ধ্যাবেলা আমি বাংলা মোটর অফিসে গেলাম। সেখানে একটা প্রেস ব্রিফিং করা হয় 18 তারিখের প্রোগ্রামে, বেশ কিছু প্রবলেম ছিল সেগুলো নিয়ে। প্রেস ব্রিফিং শেষে রিয়াদ আমাকে বলে উপরে ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে আপনি বসেন, আপনার সাথে কথা আছে। আমি ওয়াটারফল রেস্টুরেন্টে গিয়ে বসি। রিয়াদ সমস্ত ছেলেবেলেকে নিচে নিয়ে গিয়ে চা খাওয়াইয়ে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দিয়ে সে ওয়াটারফলে আসে এবং আমাকে বলে যে সোজা সাপটা এখন যাইতে হবে, গিয়ে টাকাটা নিয়ে আসতে হবে। আমাকে 2 দিন সময় দেওয়া হয়েছে, 2 দিন পার হয়ে গেছে, আর কোনোভাবে কালক্ষেপণ করা যাবে না, প্রচুর চাপ আসতেছে, আপনি চলেন। তো আমি একরকম চিপাই পড়ে গেছি। ওর কথা শুনে আমি ওই জায়গায় যে রেস্টুরেন্টে বসছি, ওইখান থেকে বের হওয়ার অপশন নাই। তো আমি বাধ্য হয়ে বললাম আচ্ছা চল দেখা যাক। তো এই দিন গিয়ে আমি সর্বোচ্চ চেষ্টা করছিলাম যে কিভাবে এটা এড়ানো যায়। আমি গেটের সামনেই হোন্ডা থামায় ভিতরে ঢুকে দারোয়ানের সাথে কথাবার্তা বলে ওদের উপরে গিয়ে 2টা বেল চেপে আমি খালি ওরা টানতেছি, যারা বাসায় নেই আয়, তুই দরজা খুলবে না, আয় আয়, এই বলে ওকে বের করে নিয়ে আসছি। নিয়ে আসার পরে আবার হোন্ডা টান দিয়ে চলে আসছি। তারপর থেকে ওই দিন থেকে আমি ওর সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি। টানা 2 দিন ওর সাথে আর যোগাযোগ করি নাই। ও আমাকে মেসেজ দেয় বিভিন্ন ভাবে, আমি যে টাকা নিছি, আমাকে যে ট্র্যাপে ফালানো হচ্ছে, এইটা বারবার সে উল্লেখ করার চেষ্টা করে। আমাকে মেসেজ করে, ভাই টাকা নিয়ে হারায় গেলেন, খোঁজ নাই কেন? প্রত্যেকটা মেসেজে টাকা শব্দটা মেনশন করে, যেন পরবর্তীতে সেটা স্ক্রিনশট আমার বিরুদ্ধে ব্যবহার করতে পারে, বা আমাকে বোঝায় যে তুমি যে টাকা নিচ্ছ এটা কিন্তু এভিডেন্স আছে। আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তো আমি রিয়াদের মেসেজ রেসপন্স করা অফ করে দিলাম একটা সময়। এবং যখন দেখলাম আমি ট্র্যাপে ফেসে গেছি এবং ওরা যা বলে আমাকে তাই করতে হবে, তখন আমি রিয়াদের সাথে সম্পূর্ণরূপে যোগাযোগ করা বন্ধ করে দিই এবং রিয়াদকে বলি তুই যদি আমাকে এইগুলা নিয়ে চাপ দিস তাহলে আমি কিন্তু সমস্ত কিছু ফাঁস করে দেবো, এবং ওই বাসায় তুই যদি আরেকবার যাস, আমি এখনই ওই বাসার লোককে ফোন দিব, সে যেন থানায় বলে রাখে, পুলিশ দিয়ে তোদের যেন ধরায় দেয়, অথবা এই সিসিটিভি ফুটেজ যেন ফাঁস করে দেয়, আমার যা হবে হবে, তোদের এইসব আমি আর মানতে পারতেছি না। দেন রিয়াদও ভয় পেয়ে যায়, একরকম ও আমাকে থ্রেট মনে করা শুরু করে। ও দেখে রিয়াদ আর ভয় আমার সাথে যোগাযোগ করতেছে না। এবং সর্বশেষ যে ঘটনাটা ঘটে, রিয়াদ যেদিন ধরা খায় সেই দিন সে আমাকে না জানায় গেছে, সে আমাকে থ্রেট মনে করা শুরু করে। এবং এইটা সে তার উপর লেভেলের যে ভাইরা আছে, যে ভাইরা তাকে নিয়ন্ত্রণ করে, সেই ভাইদেরকে সে জানায় যে অপু এটা পজিটিভলি নেয় নাই, প্রচুর
সমস্যা করতেছে। আর আসলে পজিটিভলি নেওয়ার মতো না, এই এক্সপিরিয়েন্স আমার লাইফে ফার্স্ট টাইম। তো রিয়াদ ওই দিন যে গেল আমাকে সম্পূর্ণরূপে না জানায়, এবং আমার কোনো আগ্রহ ছিল না, আমি ওইটাতে যাইও নাই, এবং আমি যাব না জন্যই, ওদের এই ট্র্যাপে আমি আর ইউজ হব না জন্য প্রচন্ড রাগে ক্ষোভে আমি একরকম ওই ফোন টোন সব অফ করে একটু সাইলেন্ট হয়ে যাই, যে আমাকে যেন না পায়। আমার ভালোই লাগতেছে না, আমার বিবেকের তাড়নায় আমার মন চাচ্ছিল আত্মহত্যা করি। মানে আমার কিছু করার নাই, ওরা ব্ল্যাকমেল করা শুরু করছে, আপনি হুন্ডা কিনছেন, এই করছেন সেই করছেন। রিয়াদ যেদিন অ্যারেস্ট হয়ে প্রথমে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্টই এটা দিছে যে এই জায়গায় চাঁদাবাজি জানে আলম অপু করছে, টাকা জানে আলম অপু নিচ্ছে, সেই টাকা দিয়ে সে বাইক কিনছে। মানে এইটা পূর্ব থেকেই ওকে শেখানো স্টেটমেন্ট। টাকা নিলি 10 লাখ, থানায় গিয়ে সাংবাদিকদের সামনে বলতেছে যে এরা 5 লাখ টাকা দিচ্ছে, 5 লাখ টাকায় জানা আলম অপু নিচ্ছে, নিয়ে 3 লাখ টাকা দিয়ে বাইক কিনছে, বাকি টাকা ওর ওয়াইফের চিকিৎসায় খরচ করছে। মুখস্থ বয়ান বলে দিবি, তুই কি জানোস আমার ওয়াইফ অসুস্থ কিনা? আন্দাজে একটা কথা যে বলে দিল, আমার ওয়াইফের গত 6 মাসে ওই রকম মেজর কোনো অসুস্থতা আসে নাই যে যার জন্য মেডিকেলে টাকা দিতে হবে। যাই হোক, রিয়াদ অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে যখন প্রথম স্টেটমেন্টটাই আমার বিরুদ্ধে দিল, এবং ওই জিনিসগুলো যখন আমি দেখলাম যে আমার সিসিটিভি ফুটেজ ভাইরাল করা হয়েছে, এবং রিয়াদ রিমান্ডে তো গেল পরে, আমি রিমান্ডে যাওয়ার পরে স্টেটমেন্ট দিলেও আমি বলতে পারতাম যে সে নির্যাতনের ঠেলায় হয়তোবা নিজে বাঁচার জন্য দোষ আমার উপর পার করেছে। তা না, সে অ্যারেস্ট হয়ে থানায় গিয়ে প্রথম স্টেটমেন্ট দিচ্ছে আমার বিরুদ্ধে যে এইগুলো সব জানালো মুখ করছে। এটা তার শেখানো বলে ছিল, তার উদ্দেশ্য ছিল আমাকে কর দেওয়া। এবং এখন পর্যন্ত রিয়াদের বিষয়টাকে ইচ্ছাকৃতভাবে মিডিয়া ট্রায়ালে রাখা হয়েছে, যতক্ষণ পর্যন্ত আমাকে না ধরতে পারবে, এই সমস্ত দোষ আমার উপরে না চাপাইতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরা থামাবে না। এরা আমি বাইরে থাকাটা থ্রেট মনে করতেছে। আমি আসতেছি, যে কোনো সময় আমি অ্যারেস্ট হয়ে যেতে পারি, আমাকে ওই হাসিনার মতো গুম করা হবে। হাসিনা যেভাবে নিয়ে আয়না ঘরে রাখতো মানুষজনকে, কেউ জানতো না, বলতো সে নিজে একা একা হারায় গেছে। আমাকে বলতো যে সে চাঁদাবাজি করছে, করে এখন গা ঢাকা দিচ্ছে, কোথায় না কোথায় গিয়ে আছে। তো আমি জানি না আমার আসলে কি অপেক্ষা করতেছে, তবে আমি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি। হয়তোবা জীবনে কোনো একটা ভালো কাজ করছিলাম, যার বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে ওই দিন ওই জায়গাটায় নেওয়া থেকে বিরত রাখছিলেন। আল্লাহ তাআলা হয়তোবা চান নাই যে আমি ওই পরিমাণ বেইজ্জতি হই, যার কারণে আমাকে নেয় নাই। আমি শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলার কাছে, আমি চিরকৃতজ্ঞ। যাই হোক, এখন আমি যে কোনো সময় আমাকে আপনারা জেলখানায় দেখতে পারেন, আমার লাশ আপনারা নদীতে ভাসতে দেখতে পারেন, অথবা হঠাৎ করে একদিন টেলিভিশন খুলে দেখবেন যে আমি ওই বসে আছি, আমার সামনে প্রচুর টাকা পয়সা, মদ, তারপর হচ্ছে অস্ত্র দিয়ে আমাকে দেখানো হচ্ছে আমি ঢাকা শহরের সবচেয়ে বড় মাফিয়া ছিলাম, গ্যাংস্টার ছিলাম, আমাকে অ্যারেস্ট করা হয়েছে। এরকম যে কোনো নাটকই সাজানো হইতেই পারে। তো এই নাটকগুলো যদি সাজানো হতে পারে, বা আমাকে এভাবে ফাঁসানো হতে পারে, আমাকে দিয়ে এই কথাগুলো বলানো হতে পারে, তার আগেই সঠিক সত্যটা জাতির উদ্দেশ্যে, জাতিরকে জানানোর জন্য আমার এই ভিডিওটা বানানো। এখন আসি, অনেকেই এই ভিডিও দেখে বলবেন যে ভাই তুই এই 4-5 দিন ধরে চুপচাপ থেকে খুব সুন্দর স্ক্রিপ্ট লিখছিস। অনেকে, আমি যখন পোস্ট করছিলাম যে আমি গোটা বিষয়টা ক্ল্যারিফিকেশন একটা ভিডিও দিব, অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ভাই সময় নেন, সমস্যা নাই, ভালো করে স্ক্রিপ্ট লেখেন তারপর আইসেন। তো এইখানেও যারা বলবেন যে স্ক্রিপ্ট করা হয়েছে, তাদেরকে আমি বলবো ওই 17 জুলাই 16 জুলাই পার হয়ে 12টার পরে, যখন 17 জুলাই পরে, ওই 17 জুলাই ভোর 4:15 থেকে 30 এই 15 মিনিট সময়, কিংবা 4:10 থেকে 4:30 এই 20 মিনিট, বা আমি যদি আরো 10 মিনিট বাড়াই, 4:10 থেকে 4:40 পর্যন্ত 30 মিনিট আমি বললাম, এই 30 মিনিটের ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা, ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনাদেরকে চ্যালেঞ্জ করব, আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ জাতির সামনে আনবেন, এনে দেখাবেন যে ওই সময় আসলে এরকম কোনো কিছু ঘটে নাই, আমার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কোনো কথাবার্তা হয় নাই, সে ওখানে আসে নাই। একজন উপদেষ্টা ভোর 4টার সময় বাইকে চড়ে হেলমেটে মুখ ঢেকে গুলশানের মতো অভিজাত এলাকায় কি কাজে আসে, এটা আমার জানার কথা না। আমি তো মামুলি পার্সন, তারা তো হাই লেভেলের পার্সন। আর আমার সাথেই কেন কথা বলতে হয় বা কি বা কথা হয়।
এবং ওই যে রিয়াদ বলল রাতে যেই ভাই আসছিল, এবার সমীকরণটা আপনারাই নিলাম যে রাতে কোন ভাই আসছিল, কোন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে এবং কোন ভাইয়ের কথা রিয়াদ ইন্ডিকেট করছে। শুধু ওই ভাই না, আরো যেসব ভাই আছে সব ভাইরাই এটাতে জড়িত এবং এটা ওপেন সিক্রেট। এই সকল ভাইরা, এই যে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়া ভাই সেদিন যে সিএফ মোটো বাইকটা নিয়ে আসছে, এই রাত্রেবেলা বাইক রাইডিং করতে সে গুলশানে আসছে, ওই ওয়েস্টিনে 5 স্টার হোটেলে ছাড়া সে বসে না কোথাও। সে ওই গত বছর জুলাইতেও 50,000 60,000 টাকা দামের সেকেন্ড হ্যান্ড একটা স্কুটি চালাইতো, এখন সে সিএফ মোটর চালায়। যাই হোক, এটা চোখের সামনে আপনাদের কে কি করছে, আঙ্গুল ফুলে কলা গাছ কিভাবে হয়েছে। যে সকল ছেলেপেলেরা ওই হলে থাকতে পারতো না ছাত্রলীগের যন্ত্রণায়, বাইরে বাসা ভাড়া নিয়ে থাকবে, বাসা ভাড়ার টাকা থাকতো না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকতে হইতো, ডোনেশনে যাদের ম্যাচ ভাড়া চলছে তারা এখন ডুপ্লেক্স বাড়িতে থাকে, নিজস্ব গাড়িতে চলাফেরা করে। এটা গোটা জাতি জানে। আমি আসলে এমনিতেই তো আমাকে যথেষ্ট পরিমাণ ট্র্যাপে ফালানোর চেষ্টা করতেছে, তো আমার মনে হয় যে এই বিষয়গুলো ক্লিয়ার না করে গেলে আমাকে দিয়ে ওরা যে কোনো স্টেটমেন্ট দেওয়া হতো। একটা ছোট্ট ক্লু দিই, রিয়াদের সাথে অ্যারেস্ট হওয়া যেই 4টা ছেলে, এই 4টা ছেলে এই ঘটনার কোনো কিছুই জানে না। এই 4টা ছেলেকে রিয়াদ একইভাবে আমাকে যেরকম বলছে ওই সাময়িকা পাওয়া গেছে আপনি আসেন এইগুলো নিয়ে যে ব্যবহার করছে, ওই আমাকে খালি বলছে যে আপনি রাতে অনেক ভালো ভূমিকা রাখছেন, আপনার ফেসটাই আনাফ, আপনারা দেখলেই ভয় পাবে ওরা। ঠিক তেমনই ভাবে এই একটা ছেলে পেলে নিয়ে গেছে যে তোদের কিছু করতে হবে না, তোরা খালি চুপচাপ দাঁড়ায় থাকবি, যা করার আমি করবো। এইরকম কোন একটা প্রলোভন দিয়ে এই ছেলেগুলোকে নিয়ে গিয়ে ফাঁসাইছে। ফাঁসানোর পরে এরা রিমান্ডে গেল। এরা কি হত্যা করছে ভাই? 10 দিনের রিমান্ড কেন লাগবে? 10 দিনের রিমান্ড এই কারণেই চাওয়া হয়েছে বা 7 দিনের রিমান্ড এই কারণেই দেওয়া হয়েছে যে ঠিক ততক্ষণ পর্যন্ত এদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে যতক্ষণ পর্যন্ত এরা তাদের দেওয়া স্ক্রিপ্টেড দেওয়া বক্তব্য নিজেরা প্রকাশ না করতেছে। ভাই এই একটা চাঁদাবাজি সিসিটিভি ফুটেজ সব আছে, এইটা তদন্ত করতে 7 দিনের রিমান্ড লাগে না, এটা বুঝতে রকেট সায়েন্স লাগে না। এখন ওই ছেলেগুলা যারা চাঁদাবাজিতে মানে গোটা ঘটনার সাথে কোনোভাবেই কানেক্টেড না, এই ছেলেগুলা আমি নিউজ দেখলাম প্রাথমিকভাবে স্বীকার করে নিচ্ছে চাঁদাবাজি জড়িত থাকার কথা। তারা জড়িত না থেকেও জড়িত থাকার কথা স্বীকার করে নিচ্ছে। মানে এদের উপরে কি পরিমাণ চাপ আসছে হিসাব করে দেখেন, আপনারা ভেবে দেখেন। তো আমার মাথায় এইটাই ঘুরতেছে যে আমাকে ধরার পরে আমাকে কি পরিমাণ চাপ প্রয়োগ করবে, আমাকে কি না কি বলাবে। তো এইসব কি না কি বলে ওদের এইসব প্যাচের মধ্যে আমি আর নাই। আমি সত্যটা বলে গেলাম, এখন যদি আমাকে গুম করে, আমাকে খুন করে, যাই করুক, আমি ভিডিওতে যা বলে গেলাম এটা শতভাগ সত্য, আমি দায়িত্ব নিয়ে বলতেছি। আমি আপনারা অনেকেই আমার পরিচিত মানুষজনদের ভিতরে অনেকেই ভিডিওটা দেখবেন যারা আমার সহযোদ্ধা, যারা আমার সাথে এতদিন চলাফেরা করছেন এবং যারা আমার সম্পর্কে জানেন, যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা অবশ্যই এই কথাগুলো বিশ্বাস করবেন। তারা জানেন আমি ওই রকম দুর্নীতির সাথে যুক্ত হতেই পারি না এবং আমাকে তারাও ইউজ করে সুবিধা করতে পারে নাই। সুবিধা করতে পারে নাই জন্যই আমাকে আটকে দেওয়ার এত চেষ্টা। তো আমি যদি গুম হয়ে যাই, খুন হয়ে যাই, নিখোঁজ হয়ে যাই, যাই হোক, আমাকে যাই করুক, আপনারা দয়া করে এই সত্যটা জেনে রাখবেন, এইটাই প্রচার করবেন। অপু চাঁদাবাজ ছিল না এবং জুলাইকে বিক্রি করে চাঁদাবাজি যারা করতেছে, যারা ধনী হয়েছে, ফকিরের পোলারা কোটিপতি হয়েছে, তাদের বিরুদ্ধে আওয়াজ তুলতে গিয়ে অপু নিজেই চাঁদাবাজ হয়ে গেছে, ষড়যন্ত্রের শিকার হয়ে। ভাই আমি যদি চাঁদাবাজি করতাম, ভাই এই 1 মাস আগে আমার ইউনিভার্সিটিতে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা গেল, মাত্র 60 থেকে 70,000 টাকার মতো আমার ডিউ ছিল। এই 60-70,000 টাকা আমি দিতে পারিনি, এই জন্য পরীক্ষা দিতে পারিনি। আমি এনসিপির পদযাত্রায় গেলাম 5 তারিখে পদযাত্রা আমার জেলায় ছিল, আমি 4 তারিখে গেছি। আত্মীয় স্বজন, বাসার ফ্যামিলি মেম্বার সবাই জানে যে আমি আমার জেলায় সমাবেশ, এই কারণে আমি পরীক্ষা দিচ্ছি না। আসলে আমি টাকার অভাবে পরীক্ষা দিইনি। আপনার ইউনিভার্সিটিতে খোঁজ নিয়ে দেখেন, আমার পোর্টালে গিয়ে দেখেন আমার ডিউ কত টাকা। আমি রেজিস্ট্রার স্যারকে মেইল করছিলাম যে স্যার আমাকে পরীক্ষা দেওয়ার পারমিশন দেওয়া যায় কিনা, তারা আমাকে পরীক্ষা দেওয়ার পারমিশন দেয় নাই ডিউ রেখে। আমি এনসিপির সমাবেশে যাই 4 তারিখ, আমার বউয়ের কাছ থেকে 4,000 টাকা ধার নিয়ে যাই এবং ওই টাকা শেষ হওয়ার পরে আরেক ফ্রেন্ডের কাছ থেকে 2,000 টাকা ধার আনি। এভাবে ধার দেনা করে চলা লোক আমি যদি চাঁদাবাজি করতাম, ওদের মতো কোটি কোটি টাকার মালিকই হইতাম, ওদের সাথে লিয়াজু করে এইসব করতাম, আমাকে এত কষ্ট দিন যাপন করতে হইতো না। তো আমাকে চাঁদাবাজের যে নাটক করে আমাকে চাঁদাবাজ বানায় ভিলেন বানানো হইলো, এদের জন্য, এদের সাথে থেকে জুলাই এইরকম সংগ্রাম করছি, মানে আমার মাথায় খেলে না। আমি জুলাইতে, আপনারা যারা আমাকে আগে থেকে চেনেন তারা দেখছেন কিভাবে আমি একদম মুমূর্ষু অবস্থায় হাসপাতালে 13 দিন 14 দিন পড়েছিলাম। 30% 40% রিকভার করছি। অর্ধেক অসুস্থ অবস্থায় হাসপাতালের বেড থেকে চিকিৎসাধীন অবস্থায় আমি উঠে গিয়ে আবার আন্দোলনে যোগ দিয়েছি। আমার মন মানতেছিল না, আমার বিবেক কোনোভাবেই থামতেছিল না, আমার মস্তিষ্ক মাঠেই পড়েছিল না, আমার ভাইদেরকে হত্যা করতেছে, এটা আমি মানতে পারবো না। তো একইভাবে এই চাঁদাবাজের ঘটনায় যেভাবে আমি ফেসে গেলাম, আমার মাথায় এইটাই ঘুরছে না, এটাতে আর সায় দেওয়া যায় না, এটা আমি সায় দিতে পারবো না। সেদিন থেকেই আমি বিরূপ আচরণ শুরু করি, এইসব চিন্তা ভাবনা আমার মাথায় ঘুরতে থাকে।
আমি ওই জুলাই যে সংগ্রাম আপনাদের জন্য করছিলাম সেই সংগ্রাম সবসময় জারি রাখবো। আমি কখনো চাঁদাবাজি করি নাই ভাই, ওইটা আমার রক্তে নাই। আমার মায়ের ফোন গত 8 দিন ধরে আমি ধরার সাহস করি না। আমার মামাকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছে। আমার আম্মা আমাকে ওই শিক্ষা দেয় না, আমার বাবা আমাকে ওই শিক্ষা দেয় না। আমি মার ফোন ধরে যে হ্যালো বলবো, এই হ্যালো বলার সাহস আমি করতে পারিনি এখন পর্যন্ত। আম্মুকে আমি হ্যালো বলার পরে উত্তরটা কি দিব? আমাকে আপনারা চাঁদাবাজ বানায় দিলেন ভাই। আমার মাথায় কেন, আমার ওয়াইফ আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ড চাঁদাবাজি করে, এটা আমাকে দেখতে হইলো। এটা দেখার আমি আত্মহত্যা কেন করলাম না, আমার মৃত্যু কেন হলো না? তুমি দয়া করে এই মুখটা তোমার আমাকে আর দেখাইবা। আমি আমার ওয়াইফের ফোন এখন পর্যন্ত আর ধরার সাহস করি না, ওই যে ফোনটা কাটছি। মানে আমার জীবনটাকে এইভাবে কি, যেই লোকজন আমাকে নিয়ে গর্ব করতো, আমার যেসব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যারাই ছিল, যারা গর্ব করতো আমাকে দিয়ে, তারা দেখে আমাকে নিয়ে উল্টাপাল্টা লিখতেছে ফেসবুকে। যে সকল লোকজন বিভিন্ন রকম কাগজপত্র, অমুকের মামা, তমুকের খালা, অমুকের বউ, এরে ট্রান্সফার, ওরে প্রমোশন, আমার বাসায় কমপক্ষে 100 জন বিশেষ ক্যাডারের সিভি বইরা আছে, যারা আমার পিছে পিছে ঘুরছে, এই কাজ করে দেবো, ওই কাজ করে দেবো। এইসব লোকজন কোটি কোটি টাকার অফার, এগুলো কাজ আমি করি নাই জীবনে, করে সচিবালয় গিয়ে তদবির করি নাই। এদের কোনো প্রবলেম না। আমার এগুলো আমি বলে রেখে যান, দেখা যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ ভাই দেখতেছি, পরের দিন থেকে আমি ইগনোর করি রীতিমতো। আমাকে কোনো প্রলোভনে এরা কেউই ফেলতে পারে না। কিন্তু আপনাকে ভাষা মানে চাঁদাবাজ আপনাকে বানাবে কেন? চাঁদাবাজ বানাবে কেন? এই যে আমাকে ঘটনাটাই সিস্টেমেটিক্যালি রিয়াদ আমাকে ইনভলভ করে ফেললো। রিয়াদ তো আর জানতো না যে আমি এইভাবে রিয়াক্ট করে ফেলবো। রিয়াদ এটা কন্টিনিউয়াসলি করে, রিয়াদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ। ওর পেছনে শুধু ওর ওই মাঝরাতের ওই ভাই না, আরো অনেক ভাই জড়িত। ওকে অনেক ভাই শেল্টার দেয়। সেসব ভাইদের সাথে রিয়াদের কত ঘনিষ্ঠ সম্পর্ক, তার ছবি আপনারা দেখছেন। একটা কোলে নিয়ে ছবি তুলে, একটা ঘাড়ে নিয়ে ছবি তুলে। এটা এমনি এমনি না। আমি একজনকে চিনি না, তাকে আমি ঘাড়ে হাত দিয়ে ছবি তুলবো না, নর্মালি পাশে দাঁড়ায় ছবি তুলবো। হ্যাঁ, ব্যাপার আছে অনেক। ছবি তোলার ধরন, কথাবার্তার ধরন, আই কন্ট্যাক্ট, ওইগুলো দেখলে বোঝা যায় কার সাথে কিরকম সম্পর্ক। ফাইনালি এই যে আটকের যে নাটকটা, ভাই দেশে কত কি হয়ে যাচ্ছে। এই সামান্য 1-10 লাখ টাকার জন্য এত বড় নাটক, এই 4 দিন 5 দিন ধরে মিডিয়ায় এই আর এই, এটা এমনি এমনি না ভাই। এখানে পেছনে রাঘব বোয়ালদেরকে ঢাকার জন্য এই চুনোপুটিদেরকে বলির পাঠা বানানো হয়েছে। এদেরকে আমি হলপ করে বলতে পারি, আমি যতদিন অ্যারেস্ট না হচ্ছি, এই ঘটনায় আমার উপর দোষ চাপানো না হবে, ততক্ষণ পর্যন্ত মিডিয়ার ট্রায়াল থামবে না। যদি আমি এই ভিডিওটা না দিতাম, আমাকে ধরে নিয়ে ভিলেন হিসাবে বানিয়ে দিয়ে গোটা ঘটনা ধামাচাপা দিয়ে দিত। বাট সামহাউ আল্লাহ চাইছেন আমি ওই দিন ওখানে যাই নাই। এবং আমি না যাওয়ার কারণটা ওই সত্যটা জেনে যাওয়া। আমি যখন এই সত্যটা জানছি, তখন থেকেই আমার বিবেকের তাড়নায় আমি একরকম আমার মাথা পাগল হয়ে গেছিল। একবার আমার আত্মহত্যার সিদ্ধান্ত নিচ্ছিলাম, একবার কি করবো ভেবে পাচ্ছিলাম যে আমি কোথায় এসে পড়লাম। এখন এরা আমাদেরকে দিয়ে, এরা আমাদের ছাত্রদেরকে ইউজ করে এইভাবে মব ক্রিয়েট করে চাঁদাবাজি করতেছে। আরে ভাই, এই ছাত্রদের রক্তের উপরে যারা এরা উপদেষ্টা হয়েছে, মানে নর্মাল থিঙ্কিং করেন। আপনি যখন এটা ভাববেন, আপনি ওই দিনগুলো যখন স্মরণ করবেন, আপনার চোখের সামনে একজন গুলি গেছে, রাস্তায় রক্ত পড়ে আছে, রক্তটা আপনার চোখের সামনে ভাসতেছে। এই রক্তের উপর দাঁড়ায় থাকা একজন লোক যখন এই রক্ত যারা ঝরাইছে সেই সকল ছাত্রদেরকেই আবারও ইউজ করে স্বার্থ হাসিল করতেছে। আমি তো মিথ্যা কথা বলতেছি না। খোঁজ করেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন কারা কারা ধনী হয়ে গেছে, কিভাবে রাতারাতি ফকির নির্বলা কোটিপতি হয়েছে। এটা ওপেন সিক্রেট। এবং এদের এইসব টাকা পয়সা আসছে থেকে এইভাবেই প্রত্যেকটা গ্রুপ। এই যে মোহাম্মদপুর থানায় আহ্বায়কে গ্রেফতার হইল, মোহাম্মদপুর থানার মতো একটা ছোট্ট একটা থানার একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, যে ভোলা থেকে উঠে আসছে একটা ছেলে, সবাই মাত্র পলিটেকনিক পাস করে আসছে, অনার্সে ভর্তি হয়েছে, বিএসসি করতে ভর্তি হয়েছে। এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টের কাছে 1 কোটি টাকা চাঁদা চাচ্ছে। আবার সেই ছেলে পেলে মব ক্রিয়েট করতে গিয়ে ধানমন্ডি থানা ধরা খাইলো, তাদেরকে ছাড়া আনলো কে? আব্দুল হান্নান মাসুদের মতো এত বড় ফিগার। আব্দুল হান্নান মাসুদ তো এখন ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। সে একটা সেদিন একটু ইসে দেখলাম, সে বলছে আমাকে দেশের সবাই চিনে, ইন্টারন্যাশনাল নেতারাও চিনে। সে ইন্টারন্যাশনাল নেতা হয়ে গেছে। এই ইন্টারন্যাশনাল নেতা ওই রকম লোকজনদেরকে ছাড়াইতে থানায় যায়। কেন যায়? ওই রাব্বি নাম ছিল ছেলেটার, মোহাম্মদপুরের রাব্বি, ওই রাব্বি যদি কট খায় ওই জায়গায়, আব্দুল হান্নান মাসুদের নামটা ফ্ল্যাশ হয়ে যায়। আব্দুল হান্নান মাসুদকে, ওই রাব্বিকে সেভ করতেই হবে, কিচ্ছু করার নাই। সে মিডিয়ার সামনে ওই জায়গায় তোপের মুখে পড়ছে হান্নান মাসুদ, তাও রাব্বিকে ছেড়ে আসে নাই। পুলিশের সাথে নেগোসিয়েশন করে নিয়েই আসছে রাব্বিকে তারা ছাড়বে না। কিন্তু এই ঘটনাটায় আমি তো ধরা ছোঁয়ার বাইরে ছিলাম। রিয়াদকে তারা সেট দিলেও আমি তো বাইরে ছিলাম, যে কোনো মুহূর্তে ফাঁস করতে পারি। এই ভয়ের জায়গা থেকে রিয়াদকেও আর বাঁচায় নাই যে দুইটাকেই আটকাতে হবে। আমাকে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমি
কতক্ষণ বাইরে থাকবো, কতক্ষণ টিকে থাকবো আমি জানি না। যে কোনো সময় আমার যে কোনো কিছু হয়ে যেতে পারে। তো আমি গোটা জাতির কাছে সত্যটা বলে গেলাম, এবং সেই দিন সিদ্ধান্তহীনতায় হোক কিংবা লোভের বশবর্তী হয়ে হোক, আমি যে ভুল কাজটা করে ফেলছি, রিয়াদের প্ররোচনায় করে ওই জায়গায় বাসায় ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি, এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী, এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। এবং আমি প্রচলিত আইন অনুযায়ী, যেহেতু আমার নামে মামলা হয়েছে, আমি বিচার ফেস করতে রাজি আছি।